রাজনীতিতে কখনো ফাঁকি দেইনি। দীর্ঘ 4.5 দশকের প্রেম এই বিএনপির সঙ্গে আমার। আমি ব্যক্তিগতভাবে 80-র দশকের প্রায় শুরু থেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমার রাজনীতির সূচনা, এবং সেই থেকে আমি আমার জীবনের অন্য অনেক কাজে ফাঁকি দিলে রাজনীতিতে কখনো ফাঁকি দিইনি। সেই ছাত্র রাজনীতি 90-এর দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তৎকালীন সময়ে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন, বিএল কলেজে ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের আস্থা অর্জন, পরবর্তীতে 91-এ একটা অভূতপূর্ব নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরে 92 সালে আমি দৌলতপুরে থানা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করি, এবং আমার হাতেই খুলনা সিটি কর্পোরেশনের প্রথম বিএনপির দৌলতপুর থানায় ওয়ার্ড কমিটিগুলো আমি মেম্বার সেক্রেটারি হিসেবে, আমার তৎকালীন কনভেনার সরদার আতিউর রহমান, আমরাই প্রথম গঠন করি। অর্থাৎ দৌলতপুরে বিএনপির রাজনীতির এখন যে রূপটা, সাংগঠনিক রূপ, এইটার সূচনায় আমার একটা বড় ভূমিকা আছে। সেখান থেকে বিএনপির রাজনীতিতে পদার্পণ, পরবর্তীতে খুলনা মহানগরী বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন, এবং দীর্ঘ সময় খুলনা মহানগরী বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন, এবং কখনো কখনো সম্পাদকের উপস্থিতিতে এবং সম্পাদক সাহেব মেয়র নির্বাচিত হওয়ার পরে ভারপ্রাপ্ত সম্পাদকেরও দায়িত্ব আমি দীর্ঘদিন পালন করেছি। এবং এই পুরা জার্নিটা, বিশেষ করে সিনিয়র যুগ্ম সম্পাদক হিসাবে, এইটা আমরা একটা স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করি, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই, একটা ফ্যাসিজমকে রুখে দিতে আমাদের লড়াই। সেই লড়াইয়ে মাঠে একজন কর্মী হিসেবে আমি কি ভূমিকা রেখেছি, খুলনার সাংবাদিকরা অন্তত তার সাক্ষী। আমার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা, তার চেয়েও বেশি মামলা। আমি প্রায় 1.5 বছর 18 মাসের অধিক সময় জেলে নির্যাতিত হয়েছি। আমাকে রাস্তা থেকে উঠাতে যেয়ে পুলিশ সরাসরি গুলি করেছে, আমার পিঠে সররা গুলিবিদ্ধ, আমার বেশ কয়েকজন সহকর্মী সে সময় গুলিবিদ্ধ হয়, 3 জন সহকর্মী চোখ নষ্ট হয়ে যায়, একজন ইতিমধ্যে প্রায় ধরতে গেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছিল। এই জার্নিতে আমরা সফল হয়েছি ফ্যাসিজমকে উচ্ছেদ করতে, কিন্তু আমাদের দলের মধ্যেও এক ধরনের ফ্যাসিবাদ আছে। দলের মধ্যে এক ধরনের বায়বীয় নেতৃত্ব তৈরির একটা কারখানা হয়েছে, এবং আমরা মনে করি আমাদের নেত্রী 2008 সালে জেলে যাওয়ার পরে এই সুযোগ সন্ধানীরা নেত্রীর জেলে থাকা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশের বাইরে সুদূর পরামর্শে থাকতে বাধ্য হওয়া, এই দুইটা অবস্থার সুযোগ নিয়েছে একটা সিন্ডিকেট, এবং তারাই তাদের অন্যায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য খুলনায় যারা প্রকৃত রাজনীতি সংগঠক, খুলনায় যারা প্রকৃত নেতা, রাজনৈতিক কর্মী, যাদের বুকের পরে দাঁড়িয়ে আন্দোলনটা গড়ে উঠেছে, আমাদের একজন সিনিয়র নেতা, বিশ্বাসযোগ্য নেতা জনাব নজরুল ইসলাম মঞ্জু, আমাদের সহকর্মী জনাব মনিরুজ্জামান মনি, আমরা যারা মাঠের পর্যায়ে, থানা পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ, তারা এখন ধরতে গেলে কেউই কোনো দায়িত্বে নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে এই অবস্থা চলতে পারে না, এটা দলের ক্ষতি হচ্ছে। যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে ঐক্যবদ্ধ করার কথা বলছেন, যেখানে আমরা রাজনীতির সূচনা থেকে আমরা দেখেছি কর্মী সংগ্রহের কাজ করেছি, দলে লোক বাড়ানোর কাজ করেছি, আর এখন একটা সময় যাচ্ছে, দুঃসময় যাচ্ছে, ব্যতিক্রম সময় যাচ্ছে, যখন দলের লোক কমানোর ব্যবস্থা হচ্ছে। আমাদের মতো পোড় খাওয়া নেতাকর্মীদেরকে বলা হচ্ছে আমরা দলের কেউ না। আমরা দলের কেউ না এই কথা যারা বলেন, আমার প্রশ্ন হলো তারা দলের কে? তারা এই দীর্ঘ জার্নিতে কোনো মামলায় আসামি হয়েছেন কিনা, 1 মিনিটের জন্য তারা থানা হাজতে কিংবা জেল হাজতে কাটিয়েছেন কিনা? এমনকি যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা 28 অক্টোবর, যে মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদের মতো রিনাউন্ড পলিটিশিয়ানরা জেলে গিয়ে কয়েক মাস জেলে থাকার পরে, সরকারের ইচ্ছা পূরণ হওয়ার পরে, নির্বাচন হওয়ার পরে তারা জামিন পান, সেই একই মামলায় আসামি এমন কেউ কেউ নিম্ন আদালত থেকে জামিন পান, 1 মুহূর্তের জন্য জেলে না যায়। এর রহস্য কী? আমরা পার্টির হাইকমান্ডের কাছে এই রহস্য খুঁজে বের করে পার্টির প্রকৃত কর্মীদেরকে মূল্যায়ন করার জন্য আবেদন করছি। একই সাথে আমরা বলতে চাই, যারা আমাদের সাথে নেই, এখনও যারা নেতৃত্বে আছেন, তাদের সকলেই বায়বীয় তা কিন্তু না। তারাও অনেকে আমাদের রাজপথের সাথে ছিলেন, কিন্তু আপনার কাছে যখন সোনা থাকবে তখন আপনি রূপা ব্যবহার করবেন না, এটাই স্বাভাবিক। আপনার কাছে ক্রিম লিডারশিপ আছে, আপনার কাছে ট্রান্সপারেন্ট লিডারশিপ আছে, স্বচ্ছ প্রকৃত নেতা আছে, জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা আছে,
সেটা থাকার পরে আপনি অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন, অপেক্ষাকৃত বিতর্কিত, জনগণের কাছে কম গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে দিয়ে আগামী নির্বাচনে ভালো ফলাফল লাভ করতে চাইবেন, এটা আসলে একটা চিন্তার দুর্বলতা আমি মনে করি। আমরা বিশ্বাস করতে চাই আমাদের পার্টির চেয়ারম্যান আল্লাহর অশেষ রহমতে আগের থেকে অনেক সুস্থ হয়েছেন, তিনি অচিরেই বাংলাদেশে ফিরবেন, এটা আমরা জানতে পেরেছি। হয়তো সেটি কোরবানির আগেই হবে ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তার বিরুদ্ধে কল্পিত মিথ্যা অভিযোগে মামলাগুলো প্রায় শেষ। তিনি কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটা হয়তো আমরাও ওইভাবে বুঝি না, সেগুলোর নিষ্পত্তি শেষে তিনিও দেশে আসবেন। এবং এটা আমরা নিশ্চিত যে আগামী নির্বাচন ইন প্রেজেন্স অফ বেগম খালেদা জিয়া অ্যান্ড তারেক রহমান, বোথ দে আর, তারা বাংলাদেশে থাকবেন, বাংলাদেশ থেকেই তারা প্রকৃত তথ্য গ্রহণ করবেন, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন যৌথভাবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে। এবং সেই সিদ্ধান্তের সুফল আমরা যারা প্রকৃত রাজনৈতিক কর্মী, যারা জীবনটা উৎসর্গ করেছি রাজনীতির জন্য, রাজনীতিতে কখনো ফাঁকি দেইনি, দীর্ঘ 4.5 দশকের প্রেম এই বিএনপির সঙ্গে, আমার সবচেয়ে বড় সংসার জীবনটাই বিএনপির সঙ্গে, বিএনপির পতাকা জড়িয়েই একজন সাচ্চা মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী, আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অবশ্যই আমাদের মূল্যায়ন করবেন।